আবার একটা ওয়ান সাইডেড ম্যাচ। ইয়েস, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা T20I সিরিজে আবার একটা ওয়ান সাইডেড ম্যাচ, বাট এবার কিন্তু কয়েনের সিক্কাটা ছিল আমাদের সাউথ আফ্রিকার দিকে। ওয়ান সাইডেডই বটে, একটা ম্যাচ যেখানে 213 রান সাউথ আফ্রিকা করে মাত্র 4 উইকেটের বিনিময়, এবং ভারতকে লক্ষ্য দেয় 214 রানের। সেখানে সাউথ আফ্রিকা 51 রানে জিতে যায়। 19 ওভার 1 বলে হতে হতে ইন্ডিয়া অল আউট হয়ে যায় 162 রানে। সো বুঝতেই হবে ম্যাচটা ওয়ান সাইডেডই। যেটা প্রথম ম্যাচে ইন্ডিয়া ওয়ান সাইডেড জিতে শুরু করলো সিরিজটা, সেকেন্ড ম্যাচেই কিন্তু সাউথ আফ্রিকা ওয়ান সাইডেড জিতে সিরিজটাকে ইকুয়াল করে দিল। ম্যাচগুলো তেমন জমছে না, কিন্তু এই ওয়ান সাইডেড জয়গুলো এটা প্রমাণ করে দিচ্ছে যে ইন্ডিয়া বা সাউথ আফ্রিকা কোনো টিমকেই কিন্তু ছোট করে আঁকলে আগামী বিশ্বকাপ 2026-এ খুব খারাপ হবে। কারণ সাউথ আফ্রিকা যথেষ্ট বড় টিম, তারা কিন্তু প্রতিটা পদে পদে সেটা প্রুভ করছে। প্রথমে ম্যাচের শুরুটা বলি। ম্যাচটা শুরু হয় যেখানে ইন্ডিয়া টসে জেতে বোলিং করার সিদ্ধান্ত নেয়, এবং তারপরে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায়। রিজা হেনরিক্স প্রথমেই আউট হয়ে যায় 10 বলে 8 রান করে বরুণ চক্রবর্তীর বলে। কিন্তু তারপর শুরু হয় একটা পার্টনারশিপ কুইন্টন ডিকক এবং এডেন মার্ক্রামের মধ্যে। এডেন মার্ক্রামও যখন আউট হয় 26 বলে 29 রান করে বরুণ চক্রবর্তীরই বলে, কিন্তু কুইন্টন ডিকক আউট হওয়ার নামই নিচ্ছিল না। কুইন্টন ডিকক খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে। কুইন্টন ডিকক রান আউট হয়ে যায় জিতেশ শর্মার হাতে। 46 বলে 90 রান করে, 5টা 4 7টা 6, 195 স্ট্রাইক রেটে। তারপরে ডেভাল ব্রেভিস 10 বলে 14 রান করে। এছাড়া ডনোভান ফেরেরা 16 বলে 30 রান ও ডেভিড মিলার 12 বলে 20 রান করে কিন্তু সাউথ আফ্রিকাকে পৌঁছে দেয় 213 রানে। কুইন্টন ডিককের কথা যতই কম বলা যায় ততই ভালো। কুইন্টন ডিকক কিন্তু ইন্টারন্যাশনাল সাইডে কামব্যাক করেছে, এবং কি কামব্যাকই না করেছে। আগামী আইপিএল অকশনের আগে কুইন্টন ডিককের এই ইনিংস ডেফিনেটলি কিন্তু মনে করাবে সকলকে যে কুইন্টন ডিকক ইজ ব্যাক। কুইন্টন ডিককের এই ইনিংসটা কিন্তু সত্যি সকলকে মনে রাখার মতো একটা ইনিংস, সকলের কাছে একটা মনে রাখার মতো ইনিংস। কারণ কুইন্টন ডিকক যথেষ্ট বড় মাপের একটা প্লেয়ার। সে কিন্তু তার পোটেনশিয়ালে খেলতে পারেনি। গত বছর আইপিএলটাও যদি আপনি দেখেন, এই বছরের আইপিএলে কেকেআর তাকে অনেক আশা করে নিয়েছিল, কিন্তু সেই আশানুরূপ সে ফল করতে পারেনি। কিন্তু এখন কোথাও গিয়ে একটা সকল ফ্র্যাঞ্চাইজি কিন্তু তার মধ্যে বিগ বেট প্লেয়ার দেখছে। সে কিন্তু যদি নিজের প্রাইমে চলে আসে তাহলে কিন্তু সে অনেকগুলো ফিল সল্টের মতো প্লেয়ারকে একা খেয়ে নিতে পারবে। কুইন্টন ডিককের প্রাইমটা কিন্তু এতটাই ডেঞ্জারাস। তাছাড়াও ডনোভান ফেরেরা কিন্তু একটা বড় নাম হতে পারে এবারের আইপিএলে। যেরকম হিটিং ক্যাপাবিলিটি ডনোভান ফেরেরার আছে সেটা কিন্তু সত্যি দেখবার মতো। সো ইয়েস, সাউথ আফ্রিকা 213 রান করে, এবং ইন্ডিয়ার ব্যাটাররা যে ফর্মে আছে, ইউজুয়ালি ইন্ডিয়ার ব্যাটাররা 300 রানের টার্গেট করে নামে T20 সাইডে। বাট এই ম্যাচে কিন্তু একটু টুইস্ট হয়। শুভমান গিল প্রথম বলে গোল্ডেন ডাক করে আউট হয়ে যায়, কিন্তু আমি জানি শুভমান গিল ওয়ার্ল্ড কাপ খেলবে এবং ওয়ার্ল্ড কাপে ওপেনার হিসেবেই খেলবে, তাই এই ব্যাপারে বক্তব্য বাড়াচ্ছি না। নাম্বার 3-এ আমি আগের ভিডিওতে কথা বলছিলাম যে সূর্য কুমার যাদব ফর্মে নেই, কারণ সূর্য কুমার যাদব নাম্বার 3-এ খেলছে। কারণ সূর্য কুমার যাদবের যে বেস্টটা কিন্তু এসেছিল নাম্বার 4-এ। তো সূর্য কুমার যাদবকে 4-এ খেলানো উচিত। তো এখানে সূর্য কুমার যাদব 4-এ এসছে, তাহলে উচিত কি ছিল তিলক বর্মাকে 3-এ খেলানো, যে 3-এ খুব ভালো পারফরমেন্স করেছে। বাট না, গৌতম গম্ভীর আকসর প্যাটেলকে 3 নম্বরে পাঠিয়ে দেয়। আকসর প্যাটেল 3 নম্বরে নামে, মাত্র 21 বলে 21 রানই করতে পারে, তার বেশি কিছু করার ছিল না। অভিষেক শর্মাও 8 বলে 17 রান করে মার্কো জেনসনের হাতে আউট হয়। বার্টম্যানের কাছে আকসর প্যাটেল আউট হয়। সূর্য কুমার যাদব এ ম্যাচেও অ্যাজ ইউজুয়াল ফ্লপ, 4 বলে মাত্র 5 রান করে মার্কো জেনসনের শিকার। তিলক ভার্মা একাই লড়েছে, একাই খেলার চেষ্টা করেছে। তিলক ভার্মাকে 3-এ পাঠালে ম্যাচের রেজাল্টও অন্যরকম হতে পারত যদি সে প্রপার পার্টনার পেত। 34 বলে 62 রান করে তিলক ভার্মা নুঙ্গি ইঙ্গিটির শিকার হয়। 182 স্ট্রাইক রেটে তিলক ভার্মা খেলেছে। হার্দিক পান্ডিয়া এই ম্যাচটায় অনেকটাই ফ্লপ লেগেছে তাকে। 23 বলে 20 রান করে মাত্র একটা ছয় মেরে। জিতেশ শর্মা 17 বলে 27 রান করে, 2 ছয় 2 4 মেরে। কিন্তু শিবম দুবে 8 নম্বরে ব্যাটিং করতে নামানো হয়। কোনো সেন্স আছে এই ব্যাপারটা? 8 নম্বরে শিবম দুবে যখন ব্যাটিং এ আসে ম্যাচ অলমোস্ট ফিনিশ, সেখান থেকে আর ম্যাচটা ঘোরানোই যাবে না। তো শিবম দুবে যে জায়গায় নামছে সেই জায়গা থেকে ম্যাচ যদি না জিততেই পারে তাহলে লাভ কি ওই পজিশনে ব্যাটার খেলিয়ে আমার। শিবম দুবে 2 বলে 1 রান করে। হর্ষদীপ সিং 3 বলে 4 রান ও বরুণ চক্রবর্তী 2 বলে 0। ভারত 162 রানে অল আউট হয়ে যায়।
কিন্তু ১৯ ওভার ১ বলে, বাট এই ম্যাচটা ১৯ ওভার ১ বল নয়, ১৫ ওভারের মাথায় শেষ হয়ে গেছিল যখন তিলক বর্মার উইকেটটা পড়ে। এই ম্যাচের পর কিন্তু ভারতীয় দলের অনেক কিন্তু প্রশ্ন উঠছে। দেখুন আজকে এটা বাইল্যাটারাল সিরিজ। আজকে এই ম্যাচটা হারলে কোনো এফেক্ট করবে না। হয়তো আগামী ম্যাচেও ভারত হেরে যাবে বা জিতে যাবে। হয়তো সিরিজ জিতে যাবে এরপরে সবকটা ম্যাচ জিতে। বাট এই যে ম্যাচগুলো হারছে এটা কিন্তু ভারতকে চোখে চোখ দেখিয়ে, মানে আয়নায় মুখটা দেখিয়ে দিচ্ছে যে, যেকোনো সময় নকআউট স্টেজে যদি এরকম একটা সিচুয়েশন আসে, তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। ১ম কথা যেটা বলেই আসছি, বাট আমি জানি এই কথার কোনো গুরুত্ব নেই, কারণ শুভমান গিলই ফার্স্ট চয়েস প্লেয়ার হবে ওয়ার্ল্ড কাপে। অভিষেক শর্মা এবং শুভমান গিলের এই জুটিটা কিন্তু পারফেক্ট নয়। জুটিটা অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনের পারফেক্ট ছিল। কারণ সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা আর যশস্বী জয়সওয়াল অ্যাজ থার্ড ওপেনার। এটা যদি হতো ইন্ডিয়া টিমের ৩ টে ওপেনার, তাহলে সবচেয়ে ভালো টিম হতো। বাট না, সেই জায়গায় সঞ্জু স্যামসনকে খেলাবো না, কারণ শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন্সি কোটায় আমরা ওপেনিং এ খেলাবো সবসময়। তো স্বাভাবিক শুভমান গিলের রেজাল্ট আসছে না। আজ বাদে কাল যদি একটা আপনি ৪০ বলে ৫০-৬০ রানের ইনিংস দেখেন, তাহলে অবাক হবেন না তার পজিশন পুরো সিমেন্ট হয়ে যাবে। ওয়েদার ৩ টে সেঞ্চুরি মারার পরেও সঞ্জু স্যামসন টিমের বাইরে। অক্ষর প্যাটেলের ৩ নম্বরের জায়গা হয় না। ৩ নম্বরে যদি কারো খেলাতে হয়, বেস্ট তিলক বর্মাই। তারপরে সূর্যকুমার যাদব। বেস্ট কিন্তু তিলক বর্মাই হয় ৩ নম্বরের জন্য। হয়তো ৩ নম্বরে পারফরম্যান্স করেছে। বাট না, আমরা শাফেল করে কন্টিনিউয়াস করছি। ৪ এ সূর্যকুমার যাদবকে সত্যি ফায়ার করতে হবে। আর কবে সূর্যকুমার সেই পুরনো প্লেয়ার সূর্যকুমারকে দেখতে পাবো? ক্যাপ্টেন্সি ইজ টু মাচ। তাকে আমরা অ্যাজ আ প্লেয়ার দেখতে চাই সূর্যকুমার যাদবকে। তো সেই সূর্যকুমার অ্যাজ আ প্লেয়ার আমরা কবে দেখতে পাবো? সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে। জিতেশ শর্মা ডেফিনেটলি তার ইনিশিয়াল স্টেজ, তাকে নিয়ে খুব একটা বিচার করলে ভুলই হবে। কারণ এই জিতেশ শর্মা খেলছে কেন? তার কারণ টপ অফ দ্য অর্ডার আমরা সঞ্জু স্যামসনকে খেলাচ্ছি না। সঞ্জু স্যামসন খেললে উইকেট কিপিংটা সলিউশন হয়ে যেত। বাট জিতেশ শর্মাকে এইজন্য খেলাতে হচ্ছে। মাঝখান থেকে আপনি ভেবে দেখুন, লোয়ার মিডল অর্ডারের যে ভালো প্লেয়ার ছিল রিঙ্কু সিং, সেই জায়গাই পাচ্ছে না ইন্ডিয়ান ক্রিকেট টিমে। তো এটাও কিন্তু একটা ভাববার বিষয় যে এই টিম তো আমরা জগাখিচুড়ি করে একটা টিম তো খেলাচ্ছি, যে টিমের ব্যালেন্সটা খুব ভালো ছিল সত্যি কথা বলতে এশিয়া কাপের আগে অবধি। তারপর থেকে টিমের ব্যালেন্সটা খারাপ হতে শুরু করেছে। এবং শুভমান গিল প্লেয়ারটা ঢোকার পর থেকে কিন্তু এই টিমের আপনি দেখবেন কোনো স্টেবিলিটি নেই। যে কেউ যখন তখন খেলছে। একটা ম্যাচ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর জন্য ইন্ডিয়া জিতেও যাচ্ছে। বাট ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা কনভিন্স হচ্ছি না সেই জয়গুলো থেকে। কারণ যেকোনো দিন যেকোনো সময় আমরা জানি যে যেকোনো সময় কিন্তু নকআউট স্টেজে ওয়ার্ল্ড কাপের যদি এইরকম একটা কিছু সিচুয়েশন হয়, তখন কিন্তু কোনোভাবে বাঁচানোর জায়গা থাকবে না। সো আপনাদের কি মতামত এই ম্যাচ নিয়ে এবং ইন্ডিয়ান টিম নিয়ে, টিম সিলেকশন নিয়ে বিশেষ করে? ডেফিনিটলি কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিন। বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।